আচ্ছা, তো যাই হোক, গত ক্লাসে আমাকে 16 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে আমাদের। আজকে আমরা 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব বন্ডের। তো 16 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করছি, আমার মনে হয় না কারো প্রবলেম আছে। যদি থাকে তাহলে এখনো বলতে পারেন, যে গতদিন আমাদের কিন্তু দুইটা বা তিনটা অঙ্ক বাসার কাজ ছিল। এই বাসার কাজগুলো যারা বাসায় করছেন, করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। অঙ্ক করতে যেয়ে কোনো প্রবলেম ফেস করছেন? ভাইয়া বলতেছি, প্রবলেম 16-তে কি বি নাম্বারে ইয়ার্সটা চেঞ্জ করে তিনটাই নির্ণয় করব? জি। প্রবলেম বি, 16 বি নাম্বারের ছিল, 1 নম্বরে যা তিনবার করতে হবে, 1 নম্বর রেকর্ডে তো আমাকে তিনবার করতে হবে P0, সেম কথা বি নাম্বার রেকর্ডেও আমাকে তিনবার নির্ণয় করতে হবে P0। দুটো ক্ষেত্রে আমাকে P0 তিনবার করে নির্ণয় করতে হবে। তবে 16 নম্বরটা আসলে মেয়াদটা হবে 5। আর 1 নম্বরে মানে বি নাম্বারে মেয়াদটা হবে 5 বছর, আর 1 নম্বরে মেয়াদটা হবে 10 বছর। এই হলো ডিফারেন্স। 1 নম্বরে যেমন জি P0 ভাই, তিনবার, বুঝছি। বি নাম্বারেও P0 তিনবার, টোটাল 6বার P0 করতে হবে। হুম। তাহলে আমরা 17 নম্বর অঙ্ক থেকে শুরু করতে পারি নাকি? হ্যাঁ ভাই, শুরু করুন। ওকে। এখানে আমরা 17 নম্বর বলছে, দেখেন লাহি ইন্ডাস্ট্রি হ্যাজ আউটস্ট্যান্ডিং টাকা 10,000 পার ভ্যালু। বলছে লাহি কোম্পানির আমাকে পার ভ্যালু দেওয়া আছে 1,000 টাকা। পার ভ্যালু মানে যেটা আমরা বলি ফেস ভ্যালু। সো এখানে আমাকে ফেস ভ্যালুটা দেওয়া আছে কত, 1,000 টাকা, উইথ অ্যান 8% কুপন ইন্টারেস্ট রেট, যেখানে সুদের হার আছে 8%। তাহলে এখানে সুদের হারটা আছে কত, 8%, আর ফেস ভ্যালু আছে কত, 1,000 টাকা। দ্য বন্ড হ্যাজ 12 ইয়ার রিমেইনিং টু ম্যাচুরিটি রেট। বন্ডের মেয়াদ আছে কয় বছর, 12 বছর। এখন এটা কত টাকায় আছে, মেয়াদ এবং সুদের হার যখন দুটো দেওয়া থাকে, তাহলে এখানে সুদের হার আছে 8% এবং মেয়াদ আছে 12 বছর। যখন মেয়াদ এবং সুদের হার দুটোই দেওয়া থাকে, সেটা কোন বন্ডের অঙ্ক বলা হয়? কুপন বন্ড। কুপন বন্ড। গুড। তাহলে আমাকে এখন যে অঙ্কটা করতে হবে সেটা কুপন বন্ডের অঙ্কটা করতে হবে। তো এখন এবার 1 নম্বর রেকর্ডে কি বলছে একটু দেখি। ইফ ইন্টারেস্ট ইজ পেড অ্যানুয়ালি, যদি ইন্টারেস্ট আমাকে অ্যানুয়ালি ভাবে পেড করি, আমরা ইন্টারেস্ট অ্যানুয়ালি ভাবে পেড করি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য বন্ড। বন্ডের কি নির্ণয় করতে হবে, ভ্যালু নির্ণয় করতে হবে। ইন্টারেস্টটা বলছে অ্যানুয়ালি পেড করি, তাহলে আমাকে বলছে বন্ডের ভ্যালু নির্ণয় করতে হবে, তাই তো? বন্ডের হ্যাঁ। ভ্যালু নির্ণয় করতে হবে হোয়েন রিকোয়ার্ড রিটার্ন ইজ 10। তার মানে এখানে একটা কাহিনী করছে, যে 1 নম্বর রেকর্ডে আমাকে P0 বের করতে হবে, সবই ঠিক আছে, বাট P0 কয়বার করতে হবে বলুন তো? 3বার করতে হবে। তিনবার। বার করতে হবে। কারণটা কি, এখানে আর এর মান কয়টা আছে, তিনটা তিনটা দিয়ে আছে আছে। না? তিনটা। হ্যাঁ, আর এর মান তিনটা দেওয়ার কারণে আমাকে P0 তিনবার করতে হবে। একবার 7% করতে হবে, একবার 8% করতে হবে, একবার 10% করতে হবে। এটা সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া। জি ভাইয়া। সেটা দেখেন এই নিচে করা আছে। 1 নম্বর রেকর্ডে দেখেন লেখা আছে, the calculation of value of bond when r is equal to 0.07, r is equal to 0.08, আর একটা আছে r is equal to 0.10। কোনো কোশ্চেন থাকলে বলতে হবে 1 নম্বর রেকর্ডটা নিয়ে। না ভাই, কোশ্চেন নাই। তাহলে 1 নম্বর রেকর্ডটা কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ। হ্যাঁ। ওকে। স্ক্রিনশট দিয়ে মন চাইলে দিয়ে নিতে পারেন এটা। আমরা এবার 2 নম্বর রেকর্ডটা পড়ি। 2 নম্বর রেকর্ড আমাকে বলছে ইন্ডিকেট, ভালো করে দেখেন, বলছে ইন্ডিকেট ফর ইচ কেস ইন পার্ট এ। এটা একটু ভালো করে বুঝেন। ইন্ডিকেট মানে চিহ্নিত করা বা নির্দেশ করা। ইন্ডিকেট ফর ইচ কেস ইন পার্ট এ, বলছে পার্ট এ মানে রেকর্ডে, পার্ট এ মানে রেকর্ডে, বলছে ইন্ডিকেট মানে চিহ্নিত করা বা নির্দেশ করা। তাহলে এ পার্ট বলতে রেকর্ডে, তাহলে রেকর্ড এটাকে আমাকে নির্দেশ করতে হবে ওয়েদার দ্য বন্ড ইজ সেলিং এট এ ডিসকাউন্ট, এট এ প্রিমিয়াম আর এট এ পার ভ্যালু। একটু ভালো করে কিন্তু এটা বুঝতে হবে। বলছে 1 নম্বর রেকর্ড অনুযায়ী, 1 নম্বর রেকর্ডকে চিহ্নিত বা নির্দেশ করে, 1 নম্বর রেকর্ডে বলুন তো আগে আমি কি বের করতেছি। 1 নম্বর রেকর্ড আপনাকে সামনে আছে, 1 নম্বর রেকর্ড আমরা কি বের করতেছি বলুন তো? P0 বের করছি। P0 বের করতেছি। এখন কথা হচ্ছে কয়বার P0 করছি 1 নম্বর রেকর্ডে? 3বার। তিনবার। 3 বার।
এই যে 1 নম্বর রেকর্ডে যে P0টা আমি বের করছি, এই P0 অনুযায়ী আমাকে 2 নম্বর রেকর্ডে বলছে কি, আমাকে একটা থিম চিন্তা করতে বলছে যে এই তিনটা P0 অনুযায়ী আমাকে বলতে হবে যে বন্ড আমরা কিভাবে বিক্রি করছি, ডিসকাউন্টে বিক্রি করছি নাকি প্রিমিয়ামে বিক্রি করছি নাকি পার ভ্যালুতে বিক্রি করছি। একটু ভালো করে বুঝেন এটা, যে 1 নম্বর রেকর্ডে তো আমরা P0 বের করছি, এই যে তিনটা P0 বের করছি, এই তিনটা P0 অনুযায়ী আমাকে এবার একটা কথা বলতে হবে যে বন্ড আমরা কিভাবে বিক্রি করতেছি, ডিসকাউন্টে, প্রিমিয়াম না পার ভ্যালু, পার ডিসকাউন্ট, ভ্যালুতে। প্রিমিয়াম নাকি পার ভ্যালু। আচ্ছা হ্যাঁ, ওকে, এক পার মিনিট ভ্যালুতে ওয়েট। বিক্রি করবো। প্রথমটা হচ্ছে আমি হচ্ছে প্রিমিয়ামে বিক্রি করছি, পরেরটা হচ্ছে পার ভ্যালু, আর তারপরটা হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না। আচ্ছা সরি, হ্যাঁ কি বলেন, আবার একটু বুঝতে পারেন, আবার একটু বলেন। ভাই প্রথম যেটা সেটা হচ্ছে আমি প্রিমিয়ামে বিক্রি করছি, তারপরটা হচ্ছে পার একবার, আর তারপরে অ্যান্সারটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা এবার একটু আমি বলি, থিমটা আমি আপনাকে ধরতে পারছেন জন্য তো এই জন্য ধন্যবাদ। দেখেন আমাকে এখানে, এইখানে থিমটা হচ্ছে আমরা বন্ডটা কিভাবে বের করছি P0 অনুযায়ী আমাকে বুঝতে হবে। এখন এখন আসেন, এই অঙ্কে কিন্তু ফেস ভ্যালুটা কত, যদি কোনো অঙ্কে আপনাকে বলে আপনি বন্ডটা কিভাবে বিক্রি করছেন, যদি কোথাও আমাকে বলে আপনি বন্ডটা কিভাবে বিক্রি করছেন, ডিসকাউন্টে, প্রিমিয়াম না পার ভ্যালু, সেক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে আপনাকে ফেস ভ্যালুটা কত সেটা। ফেস গুলো 100 টাকা। 1,000 টাকা। এখন এখানে একটা খেয়াল করতে হবে, এই অঙ্কে ফেস ভ্যালু আছে কত টাকা, 1,000। 1000। 1,000। ভালো করে বুঝেন, ফেস ভ্যালু হচ্ছে 1,000, ফেস ভ্যালু বলতে ওই অঙ্কটার বেসিক যে মূল্য 1,000 টাকা, মনে করেন ওই 1,000 টাকা আপনি ক্রয় করছেন, ওটা ক্রয় করে মূল্য। তো এখন আপনি যখন 7% বিক্রি করতেছেন, মানে P0 মানে কিন্তু বিক্রয় মূল্য বলা হয়, তাহলে আপনি যখন 7% P0টা বের করছেন, সেখানে বিক্রয় মূল্য কত টাকা হয়েছে, 1,079 টাকা হয়েছে না অ্যান্সারটা। হ্যাঁ। এখন আপনাকে কেনা ছিল কত, 1,000 টাকা, আপনি 7% যখন বিক্রি করতেছেন এটা হচ্ছে 1,079 টাকা, তাহলে বলুন তো আপনি লাভে বিক্রি করছেন না লসে, বলুন তো। লাভে বিক্রি করছি। লাভে, লাভে বিক্রি করছে, কারণ আমি কিন্তু কিনছিলাম 1,000 টাকা, ফেস ভ্যালু মানে হচ্ছে ওটা হলো ক্রয় মূল্য, তাহলে আমি কিন্তু কিনছি হচ্ছে 1,000 টাকা, সে 1,000 টাকা কেনার পরে সেখান থেকে আমি বিক্রি করছি কত, 1,079, মানে এই মূল্যটা আমরা কি করছি, লাভে বিক্রি করছি, তাই তো। হ্যাঁ। ওকে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্রিমিয়ামে বিক্রি, লাভে বিক্রিটাকে বলা হয় প্রিমিয়ামে বিক্রি, কারণ প্রিমিয়াম মানে লাভ। এখন দেখেন আপনি যখন 8% বিক্রি করতেছেন, সেক্ষেত্রে P0 এর অ্যান্সারটা কত বলুন তো। 1,000। P0 এর অ্যান্সার 1,000, আর ফেস ভ্যালু কত আছে আমার অঙ্কে, 1,000। তাহলে আপনার ফেস ভ্যালু মানে হচ্ছে ক্রয় মূল্য, তাহলে আপনি যে মূল্যে ক্রয় করতেছেন সেই মূল্যে তো বিক্রি করতেছেন, এটাকে বলা হয় অ্যাট পার বা পার ভ্যালু। পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু, তাহলে আমাকে এখানে ফেস ভ্যালু অনুযায়ী আমরা এটা বিক্রি করতেছি, তাই তো। হ্যাঁ। এবার আসেন 10% বিক্রি, 10% বিক্রিটা মানে এখানে নাই। ভাই তাহলে একটু এই যে দেখেন, ডিসকাউন্ট। এই যে দেখেন 10% বিক্রি মূল্য, অ্যান্সারটা হচ্ছে কত, 864, এটা হলো অ্যান্সার। এখন 864 টাকা P0, এখন আপনার ক্রয় মূল্য কত, 1,000 টাকা না, 1,000 ছিল। তাহলে আপনি বিক্রি করতেছেন কত, 864 টাকা, তো এটা কি লাভ হয়েছে না লস হয়েছে। লসে হচ্ছে। লস লস। তার মানে এটাকে বলা হয় ডিসকাউন্টে বিক্রি। তার মানে থিমটা হচ্ছে যদি কখনো আমাকে বলে যে আপনি লাভে না লসে না ডিসকাউন্ট বা প্রিমিয়াম বা পার ভ্যালু কোনটা বিক্রি করতেছেন, সেক্ষেত্রে থিম হচ্ছে ওই অঙ্কের যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুর সাথে আমাকে এই জিনিসটা কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। ফেস ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমাকে জাস্ট একটা কথা লিখতে হবে, এই যে কথাটুকু বললাম না, এই কথাটুকু আমাকে লিখতে হবে, এটাই যে 2 নম্বর রেকর্ড। এমন 2 নম্বর রেকর্ড, এই যে দেখেন সুন্দর করে এখানে লেখা হয়েছে, রেকর্ড টুটা, দে অ্যাড 7%, P0 গ্রেটার দ্যান ফেস ভ্যালু, যখন আমি 7% বিক্রি করতেছি সেখান থেকে কিন্তু P0টা ফেস ভ্যালু থেকে কি আছে, বড় হয়েছে, P0টা ফেস ভ্যালু থেকে বড় হয়েছে, আর যখন P0টা ফেস ভ্যালু থেকে বড় হবে সেটাকে বলা হয় প্রিমিয়ামে বিক্রি, এজন্য লেখা আছে অ্যাড প্রিমিয়াম, এই জন্য এখানে কিন্তু লেখা আছে কি অ্যাড প্রিমিয়াম।
তারপরে বলা হচ্ছে দেখেন এট 8%, যখন আপনি 8% বিক্রি করতেছেন সেক্ষেত্রে কিন্তু পিজের এবং ফেসগুলোটা কি হয়েছিল বলুন তো, সমান সমান হয়েছে। হয়েছিল। তো যখন পিসগুলো আর ফেসগুলো সমান হবে তখন সেটাকে বলা হয় অ্যাট পার, মানে পার ভ্যালু অনুযায়ী বিক্রি। আর যখন আপনি 10% বিক্রি করতেছেন দেখেন তো এখানে পিজোটা কিন্তু ফেসগুলো থেকে ছোট হয়েছে, পিজোটা ফেসগুলো থেকে ছোট হয়েছে, এটাকে বলা হয় তাহলে ডিসকাউন্ট, মানে ছাড়ে বিক্রি, এর জন্য লেখা আছে অ্যাট ডিসকাউন্ট। জাস্ট এই তুলনাটুকুই আপনাকে শুধু দেখাতে হবে। এই এই হলো 2 নম্বর রিকোয়ার্ড। এখন আপনি বলেন 2 নম্বর রিকোয়ার্ড নিয়ে আপনারা কোনো কোশ্চেন আছে কিনা। হবে, বুঝতে পারছি। না ভাই। ভাইয়া। বাকি যারা আছেন সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে। রেকর্ডে কি এইটাই শুধু বের করতে হবে, মানে এইটাই হ্যাঁ দেখাইতে হবে রেকর্ড, শুধু? এটাই শুধু দেখাতে হবে। এই যে রেকর্ড আপনাকে বলে দিচ্ছে, দেখেন রেকর্ড নাম্বার বি, এটা বলছে ইন্ডিকেট ফর ইচ কেস এন্ড পার্টে, মানে পার্টে বলতে রেকর্ড, এটা ক্ষেত্র অনুযায়ী আমাকে বলছে বন্ড আমরা কিভাবে বিক্রি করছি সেটা আমাকে দেখাতে হবে। বন্ড আমরা কিভাবে বিক্রি করতেছি, ডিসকাউন্টে, প্রিমিয়ামে না পার ভ্যালু, তো সেই জিনিসটা আমরা শুধু এখানে কিন্তু দেখালাম, বন্ড আমরা কিভাবে বিক্রি করতেছি। ক্লিয়ার? এটা কি শুধু দেখাই দিতেই হবে, নাকি আমার আবার বলতে হবে যে এইটাই করলে আমার বেশি লাভ হবে, এই যে এরকম আমি কিছু? দেখাইলাম রেকর্ড, না এই যে আমি রেকর্ড বিটা দেখেন সুন্দর করে লিখে দিলাম, এটা এটা এইটুকুই করতেই হবে শুধু। এই যে হচ্ছে রেকর্ড বি। ঠিক আমি যতটুকু লিখছি আপনাকে অতটুকুই দেখাতে হবে, এর বেশি কিছু লাগবে না। বুঝতে পারছেন? এ, এবার 3 নম্বর রেকর্ডটা আমাকে বলছে, দেখেন কি বলছে 3 নম্বর রেকর্ড, দেখেন কি বলছে। 3 নম্বর রেকর্ডে বলছে ইউজিং দা 10% রেকর্ড রিটার্ন, এখানে বলছে 3 নম্বরে দেখেন ইউজিং দা 10% রেকর্ড রিটার্ন। তার মানে এখানে আর এর মানটা এবার কিন্তু বলে দিচ্ছে, রেকর্ড রিটার্ন মানে যেটাকে আমরা আর এর মানটা বলি, তাহলে এখানে আর এর মানটা বলে দিচ্ছে কত পার্সেন্ট আপনাকে। 10%। টেন হ্যাঁ পার্সেন্ট এবার এখানে আর এর মানটা বলে দিচ্ছে আমাকে 10%। ওকে, তাহলে এবার বলছে ফাইন্ড দা বন্ড ভ্যালু, এবার এখানে আমাকে বন্ডের ভ্যালু বের করতে হবে। এবার কি ভ্যালু 3বার করবেন নাকি একবার করবেন বলেন তো? একবার করবো। একবার। একবার একবার দিতে করবো। হবে। সেখানে সেখানে আর এর মানটা হবে কত পার্সেন্ট, 10%। 10%। বলছে আর এর মান 10% হলে বন্ডের ভ্যালু নির্ণয় করতে হবে। তারপরে দেখেন ছোট্ট একটা কথা বলছে, হোয়েন ইন্টারেস্ট ইজ পেড সেমি অ্যানুয়ালি, এখানে সুন্দর করে একটা ছোট্ট কথা বলছে যে ইন্টারেস্ট ইজ পেড সেমি অ্যানুয়ালি, মানে ইন্টারেস্টটা সেমি অ্যানুয়ালি দেওয়া হচ্ছে। আর যদি সেমি অ্যানুয়ালি কথা বলা তাহলে তাহলে কি আসবে বলুন তো? এম আসবে। উমেশ এমনি মান আসবে। এ- হ্যাঁ এম আসবে। তার মানে 3 নম্বর রেকর্ডে শুধুমাত্র আমাকে একবার P0 করতে হবে, তবে এই P0টার ক্ষেত্রে আমাকে শুধু এমটা আসবে, আর বাকি তথ্য সব আমরা ওই প্রথম থেকে নিব। শুধু এখানে এমটা আসবে, আর আর এর মানটা হবে কত পার্সেন্ট, 10%। এইটুকুই শুধু 3 নম্বর রেকর্ডে। আর বাকি তথ্যগুলো ওই যে প্রথমে যা ছিল সেই তথ্যগুলো নিয়ে কাজ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। এই যে দেখেন আপনাকে 3 নম্বর রেকর্ডের সলিউশনটা। হ্যাঁ ভাই, ক্লিয়ার এটা। দেখছেন 3 নম্বর রেকর্ডে কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা এখন বলেন পুরো অঙ্কটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে হবে, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ভাইয়া, এটা রেকর্ড ক্লাস দেওয়া থাকবে না? হ্যাঁ এটা তো অলরেডি রেকর্ড চলতেছে। ভাইয়া, সি নাম্বারের হলো ওই রিকোয়ারমেন্টের সূত্রটা একটু বোঝাই দেবেন? আমি এই সূত্রটা আগে পাইনি। আচ্ছা 3 নম্বরে এসেছিল কি, এটা কুপন বন্ড পাইছেন আপনি, কুপন বন্ডের সূত্রটা পাইছেন? আমি মানে ফার্স্টে ম্যাথ দেখতেছি, সূত্র যেদিন বুঝাই দিয়েছেন ওই দিন কিছু পাইনি, ছিলাম না তো। আচ্ছা, ম্যাথের সূত্রটা কি থেকেই কুপন দেখতেছি বন্ডের, আমি। কুপন বন্ডের পিডিএফটা সূত্রটা কি? ডাউনলোড করেননি? কোশ্চেন দিয়ে বুঝাই দেন, আমি বুঝবানি। পিডিএফ আচ্ছা এর একটু খেয়াল ফার্স্ট করেন হ্যাঁ বোঝাই পিডিএফ এর দেন। এখানে দেয়া আছে, পিডিএফ টা ডাউনলোড করে নিন, ওটা সেখানে দেয়া আছে। তারপর বলতেছি সূত্রটা কিন্তু এখানে লেখা আছে আই এর নিচে এম আর এর নিচে এম, এই এমটা কিন্তু এখানে এক্সট্রা আসছে। এই এমটা আসার মূল কারণ হচ্ছে অঙ্কের মধ্যে কি আছে, একটা সেমিয়ানালি লেখা আছে, তার সেমি জন্য। অ্যানুয়ালি।
হ্যাঁ, এই হচ্ছে দেখেন আই এর নিচে এম আর এর নিচে এম। তাহলে এমটা কিন্তু সবসময় আসে না, এমটা আসে নর্মালি সূত্র হয় আই এর নিচে আর, এইটুকু আসলে সূত্র, কিন্তু এখানে এমটা আসছে কারণ সেম ম্যানুয়ালি বলা আছে এটা। এবার হচ্ছে 1 - 1/1 প্লাস আর এর নিচে এম এন এর সাথে এম গুণ, প্লাস এম বি ডিভাইড বাই 1 প্লাস আর এন এস এম এন এর সাথে এম গুণ। দেখেন এখানে যেখানে যেখানে এম আসছে ওই এমটা কিন্তু সবসময় আসে না, এমটা শুধু আসে কখন, যদি অঙ্কের সেমি অনালি কোয়ার্টারলি বাই মান্থলি এই কথাগুলো বলা থাকে। এই কথাগুলো বলা থাকলে এম আসবে, আর তাছাড়া এই কথাগুলো বলা না থাকলে কখনো এম আসবে না। আচ্ছা এটা হলো ওই কুপন বন্ডের সূত্র। আচ্ছা ওইখানে, হ্যাঁ ওইখানে যে আই বাই এম আবার আর বাই এম, এখানে একটা এম থাকবে না? একটা, আবার বলুন, বুঝিনি, একটু বলুন কাইন্ডলি, আবার একটু বলেন। কথা শুনতে পাচ্ছেন? ভাই ওনার মনে হয় প্রথম ক্লাসের ভিডিওটা দেখলে ভালো হবে। মনে হয় চলে গেছে, মানে লাইনে লিঙ্কটা নাই। যাই হোক, আমরা মোটামুটি তাহলে আমাদের এই অঙ্কটা কি ক্লিয়ার? এই অঙ্কটা নিয়ে কোনো কোশ্চেন আছে আর? না ভাই নেই। না। এবার 18 নম্বর অঙ্কটা দেখি, এটা একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বেসিক সূত্রগুলো মুখস্থ করতে পারেন, তা নাহলে ওরা এমনি বুঝতে পারবে না। এগুলো তো অন্য ভাইয়া ক্লাস লাগে না, সূত্র মুখস্থ পারলেই হ্যাঁ, এইখান থেকে বোঝা যায় একদম ভাইয়া ইজি। হ্যাঁ বলেন, শুনতেছি, বলেন। বলছি এই অধ্যায়টার নাম কি ভাইয়া? বন্ড ভ্যালুয়েশন। ও আচ্ছা, ওই লিঙ্কটা খুঁজে পাচ্ছি না। আর আমরা বন্ড ভ্যালুয়েশন অঙ্ক শুনবো, কি বন্ড দেওয়া থাকবে সবগুলো অঙ্কে? হ্যাঁ, বন্ডের কথা বলা থাকে, বন্ড ভ্যালুয়েশনে তো বন্ডের কথা বলা থাকবে, তা না আসলে হবে কেন, বুঝবেন কেমনে? ওকে, এবার আমরা 18 নম্বর অঙ্কটা দেখি। 18 নম্বর অঙ্কে আমাকে বলছে, দেখেন মিম কোম্পানি বন্ড অফ দ্য ফেস ভ্যালু টাকা 1000। এখানে বলছে মিম কোম্পানি বন্ডের ফেস ভ্যালু আছে কত, 1000 টাকা। তাহলে এখানে ফার্স্টে ফেস ভ্যালুটা দিয়ে আছে 1000, উইথ 10% কুপন রেট। কুপন রেট মানে যেটাকে বলি সুদের হার। তাহলে এখানে কিন্তু সুদের হার আছে 10%। বন্ড অফ দিস টাইপ কারেন্টলি এল, বন্ড অফ দিস টাইপ কারেন্টলি ইএল 12%। এই ইএল মানে কিন্তু আর এর মান, আবারও বলতেছি ইএল নামে যদি কিছু থাকে সেটাকে বলা হয় আর এর মান। তাহলে এখানে আর এর মানটা আছে 12%। আমাকে হচ্ছে হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ দ্য বন্ড, বন্ডের প্রাইস বের করতে হবে, মানে P0। এখন 1 নম্বর রেকর্ডে আমি P0 বের করবো, ঠিক আছে, বাট প্রথম কথা হচ্ছে 1 নম্বর রেকর্ডের মধ্যে একটা তথ্য মিসিং আছে, সেটা কি বুঝতে পারছেন? কিসের মানটা নাই 1 নম্বর রেকর্ডের মধ্যে? মেয়াদ নেই। গুড। 1 নম্বর রেকর্ডের মধ্যে কোনো মেয়াদ নাই, আর আমরা জানি যে অঙ্কের মধ্যে কোনো মেয়াদ না থাকে সেটা কোন বন্ডের সূত্র হয় বলুন তো? পারপেচুয়াল বন্ড। পারপিচুয়াল পারপেচুয়াল বন্ড। বন্ড। তাহলে এখানে যেহেতু 1 নম্বর রেকর্ডের মধ্যে কোনো মেয়াদ নেই, এটাকে বলা হবে পারপেচুয়াল বন্ড। সো আমাকে 1 নম্বর রেকর্ডটা কি, পারপেচুয়াল বন্ডের যে সূত্র সেটা ব্যবহার করতে হবে, সেটাই দেখেন নিচে লেখা হয়েছে 1 নম্বর রেকর্ড দিয়ে, যে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ বন্ড দিয়ে, অর্থাৎ P0 ইজ ইকুয়াল টু, এখানে পারপেচুয়াল বন্ডের যে সূত্র সেই সূত্রটা ব্যবহার করা হয়েছে। এখন পারপেচুয়াল বন্ডের সূত্র কি? পারপেচুয়াল বন্ড আর জিরো কুপন বন্ড কি সেম? না, পারপেচুয়াল বন্ড আর জিরো কোপন বন্ডের সূত্র সেম হবে কেন? প্রতিটা বন্ড হচ্ছে আলাদা। পারপেচুয়াল বন্ডে আপনাকে কোনো মেয়াদ থাকে না, জিরো কুপন বন্ডে কোনো সুদের হার থাকে না। দেখেন এই অঙ্কে কিন্তু সুদের হার আছে এটা, কিন্তু পারপেচুয়াল বন্ডে কি থাকবে না, কোনো সুদের হার থাকবে না, জিরো বন্ডে কোনো কি সরি, পারপেচুয়াল বন্ডে কোনো মেয়াদ থাকবে না, জিরো বন্ডে কোনো সুদের হার থাকবে না, এবং দুটো বন্ডের সূত্র কি আচ্ছা। থাকবে, আলাদা থাকবে। তাহলে 1 নম্বর রেকর্ডে আমাকে বলছে যে ভ্যালু অফ বন্ড P0, P0 সূত্র কি বললাম, আই ভাগ কেডি, এটা হলো পারপেচুয়াল বন্ডের সূত্র, আই ভাগ কেডি। এখন আমরা হিয়ার এবার এখানটা আয়ের মানটা বের করব। আমরা জানি আয়ের মানটা সবসময় কার উপরে কাটতে হয়, ফেস ভ্যালুর উপরে কাটতে হয়। এখানে কিন্তু ফেস ভ্যালু দিয়ে আছে কত, 1000 টাকা, ঠিক তার পাশে রেট আছে কত পার্সেন্ট, 10%। তাহলে 1000-এর উপরে 10% কাটলে যেটা সেটা পাওয়া যাবে আয়ের মানটা পেয়ে গেলাম। আর কেডি বলতে আর এর মান বোঝায়, কেডি এবং আর একই জিনিস, ওই যে ইএল লেখা আছে 12%, ওটাকেই বলা হয় কেডি। তাহলে ইএল বা 12%, ওটাকে আমরা কেডি হিসেবে কাউন্ট করে নেব। ক্লিয়ার? ভাই এখানে কেজি না লিখে কি আর লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, আই ভাগ আরও দেওয়া যাবে, কেডিও দেওয়া যাবে, আর এর মানটাও দেওয়া যাবে, কারণ আর লিখলেও সমস্যা নেই কোনো, একই কথা। 1 নম্বর রেকর্ড নিয়ে কোনো কথা আছে? না ভাই না নেই। ভাইয়া। না এবার দুই ভাইয়া। নম্বর রেকর্ডে আমাকে, 2 নম্বর রেকর্ডে বলছে, দেখেন হোয়াট উড হ্যাপেন টু দ্য মার্কেট প্রাইস।
দুই নম্বর রেকর্ডে বলছে হোয়াট উড হ্যাপেন টু দা মার্কেট প্রাইস, বলছে আমাকে মার্কেট প্রাইসের কি পরিবর্তনটা হবে, কি মার্কেট প্রাইসে কি ঘটবে অফ দা বন্ড ওই বন্ডের, ইফ যদি ইয়েল্ড, ইয়েল্ড মানে কি আর এর মানটা, ইয়েল্ড রেজ টু 16% ড্রপ টু 10%। বলছে আমাকে মার্কেট প্রাইসের কি পরিবর্তন হবে যখন ওই বন্ডের ইয়েল্ডটা মানে আর এর মানটা একবার 16% বৃদ্ধি পায় আর একবারে 10% কি হয় বলুন তো নেমে যায়। তার মানে এখানে আপনাকে ওই যে আর এর মান বা কেডি যেটা এক নম্বর রেকর্ডে ছিল কত পার্সেন্ট, 12% না, এই 12%। সেম জিনিসটাই আমাকে দুই নাম্বার রেকর্ডে করতে হবে। এই নাম্বারে যা করছেন সেমই দুই নাম্বারে করতে হবে, শুধু চেঞ্জ হবে ওইখানে আর এর মানটা বা কেডির মানটা। দুই নম্বরে আমাকে কিন্তু দুইবার করতে হবে, একবার কেডি কত হবে 16% আর একবার হবে কত পার্সেন্ট বলুন তো 10% 10%। দিয়ে। মানে একবার 16% বৃদ্ধি পাবে, একবার 10% নিচে নেমে যাবে। এবার দেখেন আমাকে দুই নাম্বার রেকর্ডটা সেভাবেই লেখা হয়েছে, দেখেন এই যে দেখেন দুই নাম্বার রিকোয়ার্ড যে ক্যালকুলেশন অফ ভ্যালু অফ বন্ড when yield 16%, তাহলে ওই একই সূত্র আয়ের মানটা আগের মতো দাস প্রায় শুধু আর একটা yield হচ্ছে 10%, একটা 16% একটা 10% নেমে গেছে। মানে এক নম্বর রেকর্ডে আমি P0 যা করছি দুই নম্বরে সেম করবো, শুধুমাত্র এখানে কেডির মান বা আর এর মানটা এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এটা কি বুঝছেন? হ্যাঁ। এবার রেকর্ড নাম্বার 3 তে আসি আমরা, রেকর্ড নাম্বার 3 একটু দেখে আসি কি বলে। এই হচ্ছে অঙ্ক। এখানে 3 নম্বর রেকর্ডে আমাকে বলছে হোয়াট উড বি দ্য মার্কেট প্রাইস অফ দ্য বন্ড, বলছে হোয়াট উড বি দ্য মার্কেট প্রাইস অফ দ্য বন্ড, আবারও কিন্তু আমাকে মার্কেট প্রাইস বলছে বন্ডের ইন সিচুয়েশন এ। একটু ভালো করে বুঝেন, হোয়াট উড বি দ্য মার্কেট প্রাইস অফ দ্য বন্ড ইন সিচুয়েশন এ, সিচুয়েশন এ মানে রেকর্ড এ অনুযায়ী। অর্থাৎ রেকর্ড এ করার সময় আপনি যে তথ্যগুলো ব্যবহার করছেন 3 নম্বর রেকর্ড মানে রেকর্ড সি করার জন্য একই তথ্য ব্যবহার করতে হবে। বলছে যে হোয়াট উড বি দ্য মার্কেট প্রাইস অফ দ্য বন্ড ইন সিচুয়েশন এ মানে রেকর্ড এ অনুযায়ী আপনাকে তথ্যটা প্রাইস P0 বের করতে হবে। তারপরে বলছে ইফ যদি it is assumed that bonds were originally having a 10 years maturity, বলছে যে এখানে বন্ডের অ্যাকচুয়াল মেয়াদ আছে কয় বছর বলুন তো 10 বছর। 10 বছর। বছর। bonds were originally having a 10 years maturity, বন্ডের মেয়াদ আছে 10 বছর, who is 5 years away from now, ভালো করে বুঝেন who is 5 years away from now, তার মানে কি যে বন্ডের মেয়াদটা আছে 10 বছর কিন্তু যেটা বর্তমান থেকে 5 years away from now, now মানে বর্তমান, বর্তমান থেকে away মানে দূরে, বর্তমান থেকে কয় বছর দূরে বলুন তো 5 বছর দূরে। 5 বছর। 5 বছর দূরে। একটু খেয়াল করেন এখানে বন্ডের মেয়াদ কিন্তু বলে দিয়েছে 10 বছর কিন্তু বর্তমান থেকে দূরে আছে 5 বছর, তাহলে বাকি 5 বছর কি হয়ে গেছে বলুন তো বাকি 5 বছর আমাকে অতীতে চলে গেছে না, যেহেতু বর্তমান থেকে দূরে আছে কয় বছর 5 বছর, তাহলে বাকি 5 বছর অতিবাহিত হয়ে গেছে না আমাকে। হ্যাঁ। তাহলে এখন বলুন এই অঙ্কে 3 নম্বর রেকর্ডে আপনি মেয়াদ কত বছর ধরে কাজ করবেন সেটা বলেন। বর্তমান থেকে কাজ আর করবো হচ্ছে 5 5 বছর। বছর। হ্যাঁ এখানে কিন্তু মেয়াদটা আমাকে 5 বছর ধরে কাজ করতে হবে, অনেকে 10 বছর ধরলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখেন বন্ডের মেয়াদ 10 বছর ছিল ঠিক আছে, বাট তার পরপরই আমাকে বলে দিচ্ছে যে বর্তমান থেকে আর 5 বছর দূরে আছে, তার মানে বাকি 5 বছর কিন্তু চলে গেছে। আর যেটা গেছে তো সেটা গেছে, তাহলে সামনে যেটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে সামনে যেহেতু 5 বছর আছে তাহলে আমাকে মেয়াদটা এখানে কয় বছর হবে 5 বছর। 5 বছর। 5 বছর। এখন আসেন এই 3 নম্বর রেকর্ড যেহেতু আমাকে P0 করতে হবে, এটা কি অনুযায়ী এ নাম্বার রেকর্ড অনুযায়ী। এখন এ নাম্বার রেকর্ডে কিন্তু সুদের হার ছিল আর 3 নম্বর রেকর্ডের শেষে কিসের কথা বলে দিচ্ছে মেয়াদের কথা বলে দিচ্ছে। তাহলে 1 নম্বর আবার 3 নম্বর মিলে কম্বাইন্ড মিলে এখন কোন বন্ডের সূত্র হবে বলুন তো কুপন কুপন বন্ডের বন্ড। সূত্র। কোন বড়? কুপন বন্ড। এই যে দেখেন সেই কুপন বন্ডের সূত্র এখানে লেখা হয়েছে, এই যে 3 নম্বর রেকর্ড সি, একদম কুপন বন্ডের যে সূত্র সেই সূত্রটা ব্যবহার করা হয়েছে। কোন কোশ্চেন আছে? ভাই। না ভাইয়া। যদি বাকিদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে হবে। না ভাই নেই। এবার 4 নম্বরে আমাকে কি বলছে দেখেন তো,
উইল ইউ পে টাকা 800, 4 নম্বর আমাকে বলছে উইল ইউ পে টাকা 800, বলছে পে মানে কি করা, পরিশোধ করা। বলছে বন্ডটা ক্রয় করার জন্য, বাই মানে কি ক্রয়। বলছে আপনি 800 টাকা পরিশোধ করবেন কিনা বন্ডটা ক্রয় করার জন্য, স্পেসিফাইড ইন সিচুয়েশন সি এন হয়। সিচুয়েশন সি মানে রেকর্ড সি অনুযায়ী এবং কেন, একটু খেয়াল করুন। রেকর্ড সি তে আমাকে বলছে যে আপনি পে মানে 800 টাকা দিবেন কিনা বন্ডটা ক্রয় করার জন্য, রেকর্ড সি অনুযায়ী এবং কেন। এখন আসেন রেকর্ড সি তে আমাকে আমরা কি বের করছি, P0 বের করছি না রেকর্ড সি তে। হ্যাঁ এই রিকোয়েস্টে P0 এর অ্যান্সারটা কত একটু দেখেন। এই যে রিকোয়েস্টে P0 এর অ্যান্সারটা কত হচ্ছে, 927.92, তাই তো? এই হ্যাঁ P0 মানে, P0 মানে আমরা কি বুঝি, P0 মানে কি বলা হয়, এটা হলো বাজার মূল্য। P0 মানে বলা হয় সেলস ভ্যালু বা বাজার মূল্য। তাহলে এই বন্ডটার বাজার মূল্য আছে কত টাকা বলুন তো? 92 927। পয়সা। হ্যাঁ, 927 টাকা ধরে নিলাম এই বন্ডটার বাজারে মূল্য আছে এখন 927 টাকা। এখন আমাকে D নাম্বার রেকর্ডে বলছে উইল ইউ পে টাকা 800, আপনি এটা 800 টাকা দিয়ে ক্রয় করবেন কিনা। যে একটা বন্ডের বাজারে মূল্য আছে 927 টাকা, এখন আপনাকে একজন এসে বলতেছে যে এই বন্ডটা আপনি 800 টাকা দিয়ে ক্রয় করবেন কিনা। এখন আপনি বলুন তো আপনি করবেন কি করবেন না? হ্যাঁ করবো। করবো ভাইয়া। কারণ আমি যদি 800 টাকা দিয়ে ওটা বাজারের থেকে ক্রয় করতে পারি, তাহলে আমাকে ওটা বাজারে বিক্রয় মূল্য কত, এখন বলুন তো কত টাকা করে বাজারে বিক্রি হচ্ছে, 927 টাকা। তাহলে আমি 927। হ্যাঁ, তাহলে আমাকে যদি 800 টাকাতে ক্রয় করি, তাহলে আমাকে একটা বন্ডের থেকে তো লাভ হবে 127 টাকা, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সেই জন্য আমাকে এটা কি করতে হবে, ক্রয় করতে হবে। তার মানে এখানে একটা কমেন্ট করতে হবে আর কিছু না। দেখেন সেটা রেকর্ড নাম্বার ডি তে আপনাকে লেখা আছে, ইয়েস আই উড লাইক টু পে টাকা 800 টু বাই দ্য বন্ড বিকজ দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড ইজ 927। জাস্ট এই কথাটুকু কমেন্ট আকারে লিখতে হবে আর কিছু না। সো এখন বলেন, অঙ্কটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। না ভাই নেই। আপনাদের লিংকের টাইম কিন্তু শেষ, কেটে যেতে পারে এখনই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলে নিতে পারেন। সো সবাই কি ক্লিয়ার এ পর্যন্ত আমরা আজকে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট দিন আমরা আবার শুরু করব। যারা আবারও বলছি, যারা যদি পেমেন্ট এখন দেওয়া না থাকে একটু কাইন্ডলি পেমেন্টটা দিয়ে দিবেন দ্রুত, সবাইকে অনুরোধ করা হচ্ছে।